শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের হইতেছে গিয়ে তোমাদের পরিমাণগত রসায়নের আমরা এগ্রি গুচ্ছর কোশ্চেন ব্যাংকগুলো আমরা মূলত একটু দেখব। আসলে দেখার পাশাপাশি তোমরা যেমন আইডিয়া একটা পাবে, তার সাথে যে জিনিসটা এখানে ক্লিয়ার হবে সেটা হচ্ছে কনসেপ্ট। তো আমরা আসলে এখানে কনসেপ্টটা ক্লিয়ার করব আজকে, একটা ধারণা দেশের সাথে। যখন ম্যাথগুলো আমরা দেখব, ম্যাথগুলো আসলে কোন পার্ট থেকে আসছে, কোন পজিশন থেকে আসছে, এবং এখানে টপ কোন কোন আসলে বেসিকটা কাজ করছে, এইগুলো একটু দেখবো। যদিও এটা একটা সুপারফিশিয়াল ক্লাস। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এটা আজকে একটা সুপারফিশিয়াল ক্লাস হবে, কিন্তু ইফেক্টিভ একটা ক্লাস হবে ভাইয়া। যদিও আমরা যখন পেড ব্যাচের আমাদের যে ক্লাসগুলো হবে, সেখানে আমরা হচ্ছে মূলত ফার্স্টে কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার করে একটা টপিক ভালোভাবে দেখি, সেখান থেকে বেসিকটা ভালোভাবে দেখি, তারপরে আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা। কিন্তু আজকে আমরা মেন উদ্দেশ্য হলো ম্যাথ প্র্যাকটিস করা বা কোয়েশ্চেনটা দেখা। কিন্তু কোয়েশ্চেনটা দেখার আগে আমরা আগে টপিকগুলো দেখে নিব, বা টপিকের আগে যে রুট বা বেসিকটা সেটা একটু শিখে নিব, ঠিক আছে? সো সমস্যা নেই ভাইয়া। আজকে ক্লাসটা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের একটা ক্লাস হবে, বাট খুব এফেক্টিভ একটা ক্লাস হবে। সো সবাই আমাকে ঠিক মতো শুনতে পারছো কিনা সেটা একটু জানিয়ে দাও, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, আর কে কোথা থেকে ক্লাসটা করছো এটাও একটু বলে দিও। আমরা একটু অপেক্ষা করি, সবাই আসুক। সবাই আসলে আমরা আসলে ক্লাসটা শুরু করবো এবং ক্লাসের মোটিভটা শুরু করব। এবং এখন আমার একটু পরিচয় দেওয়া উচিত না? বলো, আমার পরিচয় জানতে আগ্রহী তোমরা? যদিও এখানে আমার পরিচয় আছে, বাট আমার মুখ থেকে আমি আমার পরিচয়টা দিতে যাচ্ছি। আচ্ছা, নাটোর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, এর আগে আমি দুইটা জিনিস বলে নিই, দুই এলাকার মানুষ আছে কিনা। এক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আর হচ্ছে মাইলস্টোন কলেজ থেকে কেউ ক্লাসটা করতেছে কিনা। ব্রাহ্মণবাড়িয়া, কারণ আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমার জন্মস্থান, আর মাইলস্টোন কলেজ হচ্ছে আমার কলেজ। সো এই দুটো জায়গার প্রতি আমি একটু দুর্বল, ব্রাহ্মণবাড়িয়া এবং হচ্ছে মাইলস্টোন কলেজের প্রতি। সো বাকিদের প্রতি যে আমি দুর্বল না তেমন না, তাদেরকে আমি ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে এই দুটো জায়গার মানুষের প্রতি আমি একটু বেশি দুর্বল। আচ্ছা, আমি বলি, আমার নাম হচ্ছে মাহাথির সিয়াম। এটা হচ্ছে আমি, বাট অনেকদিন আগের একটা আমি। আর আমি হচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সে পড়ালেখা করছি। আমার স্কুল ছিল মাইলস্টোন কলেজ, আর আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক আছে? ওকে, সো এত ময়মনসিংহ থেকে তোমাদের এরিয়াতে আসলে আমরা মোটামুটি থাকতেছি এখন। আর তোমাদের এরিয়াতে গরম কিরকম পড়ছে ভাই? প্রচুর গরম পড়ছে না? ওকে, চলো। তো আমরা মোটামুটি এখন হচ্ছে ক্লাসে ঢুকবো, ঠিক আছে? লেটস ডাইভ ইনটু দ্য ক্লাস। প্রথমেই দেখো, একটা প্রশ্ন আছে। তো আমরা আসলে প্রশ্নটা কিভাবে সলভ করবো? আমরা কি আগে প্রশ্ন ঢুকে যাবো? না ভাইয়া, আমরা ক্লাস এই প্রশ্নটা সলভ করার আগে প্রশ্নের কনসেপ্টগুলো আগে একটু দেখবো। তো প্রথমত ভাইয়া, এখানে কি আসছে? পরমাণুর সংখ্যা টংখ্যা ভরটর আছে, এগুলোর জন্য আমরা মূলত প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমরা কনসেপ্টটা আগে ক্লিয়ার করবো। তাহলে চলো আমরা কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, ঠিক আছে? প্রথমত দেখো, আমরা এই কনসেপ্টটা হচ্ছে মোলের কনসেপ্ট। এই কনসেপ্টটা হচ্ছে কি ভাইয়া? মোলের কনসেপ্ট। মোল 2 মিনিট 5-10 মিনিট সময় নিব, মোলটা ক্লিয়ার করব, তারপরে আমরা এই টপিকে এন্টার করব, ঠিক আছে? মোলটা আসলে কি? আমরা জানি যে পরিমাণ পদার্থে আসলে এত সংখ্যক, ওই যে 6.023 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে, ঠিক আছে? সংখ্যক পরমাণু, অণু এবং আয়ন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে আমাদের মোলের মেন কনসেপ্ট, যে এক মোলের মধ্যে এতটুকু সংখ্যক পরমাণু, আয়ন এবং অণু থাকে, ঠিক আছে? তো আমরা বলি, আর হচ্ছে দেখো একটা মজার কনসেপ্ট বলি তোমাকে, যে দেখো 1 মোল পানি, এটা আমরা সবাই জানি যে 1 মোল পানি সমান সমান হচ্ছে তার আণবিক ভরের সংখ্যক পানি, অর্থাৎ 18 গ্রাম পানি আমরা বলতে পারি, তাই না?
তাহলে যদি বলে তাহলে 9 গ্রাম পানি সমান সমান কত মোল পানি, 0.5 মোল পানি, এটা তুমি বলতে পারবা। বাট এটা যদি আমি একটা সংখ্যা অনুসারে বলি যে n ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই w বাই m। ভাই w কি? w হচ্ছে যতটুকু আমার উপস্থিত আছে, যেমন 9 গ্রাম, যদি এখানে 4.5 গ্রাম বলতো তাহলে আরেকটা সংখ্যা হইতো। সো এটা হচ্ছে w মানে উপস্থিত ভর, আর m হচ্ছে আণবিক ভর। m হচ্ছে কি ভাইয়া? আণবিক ভর। তো দেখো তারপরে 1 গ্রাম বা 1 মোল পানি সমান সমান আমরা বলতে পারবো ভাইয়া যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.023 × 10⁻23 সংখ্যক পানি, তাই না? এটাকে আমরা Na দ্বারা প্রকাশ করি, অ্যাভোগাড্রো সংখ্যক। তারপরে 0.5 বলি পানি, তাহলে কি অ্যাভোগাড্রোর থেকে অর্ধেক হয়ে যাবে না? অর্থাৎ Na ডিভাইড বাই কি ভাইয়া? 2, মানে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ উপস্থিত মোল সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এটা আমরা বের করতে পারবো। দেখো আমরা বলতে পারবো যে n উপস্থিত মোল ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যক দিয়েও তুমি মোল সংখ্যা বের করতে পারবে, কিন্তু মোল সংখ্যা বের করতে পারবে। তারপর দেখো আমরা জানি 1 মোল পানি বা 1 মোল গ্যাসের 1 মোল যে কোনো কিছু এসটিপিতে 22.4 লিটার জায়গা দখল করে। কত? 22.4 লিটার। যদি বলে 12.4 লিটার পানি যদি হয় তখন কত মোল, তুমি খুব আরামসে বলতে পারো ভাইয়া সেটা হচ্ছে 0.5 মোল। তো এসটিপিতে, তো এসটিপিতে যে আয়তনটা উপস্থিত থাকবে ভিএসটিপি, এসটিপিতে যে আয়তনটা উপস্থিত থাকবে তাকে যদি আমি 22.4 দ্বারা ভাগ করি তাহলে আমি কিন্তু মোল সংখ্যা পাচ্ছি। তারপরে দেখো ভাইয়া এসিটিপি হলে কি হবে? এসিটিপিতে উপস্থিত যা সংখ্যাটা থাকবে সেটাকে 24.789 দিয়ে ভাগ করলে আমরা একটা জিনিস পেয়ে যাব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা জানি যে S ইজ ইকুয়ালস টু n বাই v, এটা তোমরা জানো, বাট আমরা আবার দেখবো এটা সম্পর্কে। মানে ঘনমাত্রা হচ্ছে কি মোল ডিভাইড বাই আয়তন, তাহলে আমরা মোল সমান সমান কি বলতে পারি? n ইজ ইকুয়ালস টু vs। তো এই হলো vs। তুমি যদি এইটা মনে রাখতে পারো তোমার এই চ্যাপ্টারের 30% ডান, 30% ডান। তুমি যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারের 30% ডান। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করতে হবে ভাইয়া, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা কমেন্ট করতে হবে। কিন্তু জাস্ট এই সূত্র না বুঝলে মুখস্থ করে ফেলতে হবে। ম্যাথে আমরা কাজে লাগাবো এটা, ঠিক আছে? আমরা ম্যাথে কাজে লাগাবো। বলো তো ভাই একটু বুঝতে পারছি কিনা আমরা সবাই? আরেকবার দেখো, এটা হচ্ছে মোল সংখ্যা। মোলের সাথে সম্পর্কগুলো আমরা দেখতেছি। মোল সংখ্যাকে উপস্থিত ভর ডিভাইড বাই আণবিক ভর ভাগ দিলে মোল সংখ্যা পাবো। আবার তোমার হচ্ছে যে উপস্থিত অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা হইলো আমার মোল সংখ্যা। এসটিপিতে যে আয়তনটা দেয়া থাকবে সেটাকে 22.4 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মোল সংখ্যা। আবার এসটিপিতে যেটা দেয়া থাকবে 24.789 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা আমার মোল সংখ্যা। আর ভি ইন্টু এস গুণ করলে আমরা কি পাবো? মোল সংখ্যা পাবো। ঠিক আছে, দ্যাটস ইট। এটা যদি বুঝো তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করবো। ফার্স্টে দেখো আমরা আগে এই প্রশ্নটা সলভ করব। দেখো তো ভাইয়া কি বলছে, বলছে হচ্ছে গিয়ে আমার যে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা। তাহলে অক্সিজেনের একটা উপস্থিত ভর দেয়া আছে কত ভাইয়া? 16 গ্রাম। আমরা তো এম এর মান জানি কত ভাইয়া? 32 গ্রাম। ভালো কথা। এখন বলছে যে পরমাণুর সংখ্যা, এন এর সংখ্যা বের করতে। আমরা তো এন এ জানি, এটা বের করতে বলছে। আর এটা আমরা জানি 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো দেখো তো এইখানে আসো, এই দুইটার মধ্যে সম্পর্ক, এই দুইটার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এই দুটাকে আলাদাভাবে নিয়ে নিই, এই দুটাকে আমরা আলাদাভাবে নিয়ে নিই। ভালো কথা। তাহলে দেখো W বাই এম ইজ ইকুয়ালস টু এন বাই এন এ। তাহলে এন এর মান প্রয়োজন, এন ইজ ইকুয়ালস টু W ইন্টু এন এ ডিভাইডেড বাই হচ্ছে এম। তো আলটিমেটলি আমরা দেখবো এখানে এটা হচ্ছে 16 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড বাই 32, মানে এর অর্ধেক, অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। অ্যাভোগাড্রো সংখ্যা 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা। তো অ্যাভোগাড্রো সংখ্যা কত ভাই? এটা, এটাকে 2 দ্বারা ভাগ করো, পাবো হচ্ছে আমরা 3 পয়েন্ট, এই যে এটা পাবো উত্তর। আমাদের উত্তর হবে বি। ঠিক আছে, আমাদের উত্তর হবে কি ভাইয়া?
ডি। আচ্ছা, এটা আমরা বুঝছি সবাই? এই প্রশ্নের উত্তর কি বুঝছি? বলো তো একটু ভাই, কোশ্চেন করো তো, মানে উত্তর দাও তো, আমরা কি প্রশ্নের উত্তর বুঝছি কিনা। উত্তর দিতে হবে ভাইয়া, বুঝছি কি আমরা সবাই? দুইতে কেন গুণ করবো ভাইয়া? দুইতে ভাগ হবে, দুইতে ভাগ হবে। নিচে 16 দিয়ে 32 কে ভাগ করছো না, দেখো তো এটা এখানে আমি করতেছি, দেখো 16 ইন্টু এন এ ডিভাইড বাই 32। তাহলে এই যে 2 দ্বারা ভাগ হবে না, এটা 2 দিয়ে ভাগ করবা না, ভাগ করলে কত হবে? এই যে এটা ভাগ হবে, এটা তো যেমন আছে তেমনই থাকবে। তাহলে 3.01125 এটা হবে উত্তর। 112 না 115 আর কি, ইন্টু 10⁻23, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যে প্রশ্নটা করবা, এসটিপিতে, এটা তোমাদের কাজ, এটা কৃষি গুচ্ছতে আসছে, এটা কৃষি গুচ্ছতে আসা প্রশ্ন, এগ্রি ক্লাস্টার এটা আসছে, কিন্তু এগুলো সব এগ্রি ক্লাস্টারের কোশ্চেন। তোমার প্রশ্ন হলো ভাইয়া এসটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এটা তোমার করতে হবে। সময় হচ্ছে তোমার 40 সেকেন্ড। এসটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? $11.2 লিটার। ইজ ইট সো? আচ্ছা দেখি তো, দেখো এখানে সম্পর্কটা কার কার মধ্যে, দেখো তো এখানে ভর দেয়া আছে, সম্পর্ক হচ্ছে এই আয়তনের সাথে। তাহলে আমরা এখানে এরকম একটা সম্পর্ক বসাবো, এরকম একটা সম্পর্ক বসাবো। ডাব্লিউ ভর দেয়া আছে, ভিএসটিপি ডিভাইড বাই 22.4 লিটার। ঠিক আছে, দেখো কার্বন ডাই অক্সাইড বলছে, ডাব্লিউ এর মান হচ্ছে কত? 22.4টা ওই পাশে চলে যাবে, আর কোনো কাজ নাই। সো ডাব্লিউ এর মান হচ্ছে 11 ইন্টু 22.4 ডিভাইডেড বাই হচ্ছে কত? এম এর মান 44, এটাতে ভাগ করলে 4 পাবা, 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত পাওয়া যাবে? যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 4 5 20, 20 আর 20, 4 5 20, 5 পয়েন্ট সামথিং পাবা, 5 পয়েন্ট সামথিং, 5.6 পাইছো, তাই না? 5.6 এটা হচ্ছে উত্তর। বুঝা গেছে? 5.6 হচ্ছে উত্তর। এখন বলো ভাইয়া, এই যে যদি আমি বলি 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণুর সংখ্যা কত? বলো, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে পরমাণুর সংখ্যা কত? বলো তো ভাইয়া। জলদি, ফাস্ট 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 ফাস্ট। পরমাণুর সংখ্যা। দেখো এখন সম্পর্কটা কার মধ্যে? সম্পর্কটা হচ্ছে এই যে এখানে, তাই না? পরমাণু সংখ্যা হচ্ছে এখানে। সো এই আর কি, নর্মাল জিনিস, চেষ্টা করলেই পারবা। ঠিক আছে, আর এটা করে দেখাচ্ছি না, সম্পর্কটা দেখে নিবা জাস্ট, শেষ। এই যে এখানে কার কার সম্পর্ক, এখন এটা আর এটার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বুঝা গেছে কি? বলো, এই মোলের কনসেপ্ট কি ক্লিয়ার কি না ভাইয়া? এরকম প্রশ্ন যদি আসে আমরা সবাই কি পারবো? এই যে এখন আমরা করব এটা সলভ করব আগে, এটা আগে আমরা সলভ করব। হ্যাঁ, 14,700 প্লাস হলে চলে আসবে সাবজেক্ট, আশা করি।
কার পজিশন কত একটু বলো তো দেখি ভাইয়া, বলো মোলের কনসেপ্ট থেকে আজকের পরে যদি কোনো কোয়েশ্চেন আছে আমরা কি পারবো কি পারবো না? না ভাইয়া ক্যালকুলেটর ছাড়া করা টাফ না। দেখো এই যে এটা করব, এটা করব, এমন প্রশ্ন দিবে যেটা তুমি পারবা, সমস্যা নাই। ওকে ভাইয়া। আচ্ছা এখন এই যে এইটা করার আগে আমরা একটা বেসিক শিখবো, সেটা হচ্ছে সহগানুপাত সূত্র। কি সূত্র ভাইয়া? সহগানুপাত সূত্র। এটা আসলে ভাইয়া কি? ধরো আমার কাছে 2a আছে, ঠিক আছে, 2a আর 3b ধরো বিক্রিয়া করছে, করে 4c আর 1d তৈরি করছে সাপোজ। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে Na মানে a এর যে মোল নাম্বার অফ মোলস, ঠিক আছে, ডিভাইড বাই তার সহগ, ঠিক আছে, এর মোল ডিভাইডেড বাই তার সহগ ইজ ইকুয়ালস টু, দেখো Nb ডিভাইডেড বাই তার সহগ ইজ ইকুয়ালস টু Nc ডিভাইডেড বাই তার সহগ ইজ ইকুয়ালস টু D ডিভাইডেড বাই তার সহগ। বুঝতে পারছো? এটা একটা মনে রাখবা, তারপরে আমরা সম্পর্কগুলো বের করতে পারবো। এটা হচ্ছে সহগানুপাত সূত্র। এটা যদি মনে রাখো তোমার চ্যাপ্টার আরো 30% মানে 60% তোমার চ্যাপ্টার ডান, তোমার চ্যাপ্টার 60% ডান। এটা কি বুঝছো কিনা একটু ভাইয়াকে বলো, এটা কি আমরা বুঝছি সবাই? মানে এর মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ, বি এর মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ, সি এর মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ, ডি এর মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ। এটা কিছু না, এটা জাস্ট একটা নর্মাল জিনিস, এটা একটা মুখস্থ করার জিনিস, এটা সূত্র। যেমন ধরো a টু দি পাওয়ার a প্লাস বি এর সহগ আছে বি, সি এর সাথে বিক্রিয়া করছে, ডি এর সাথে এরকম একটা উৎপন্ন করছে। তো a n ডিভাইড বাই হচ্ছে a ইজ ইকুয়ালস টু বি ডিভাইড বাই হচ্ছে কি বি ইজ ইকুয়ালস টু এন সি ডিভাইড বাই হচ্ছে কি ভাইয়া সি, ছোট হাতের সি, এন অফ ডি ডিভাইড বাই হচ্ছে কি ছোট হাতের ডি। বলছে যে কোনো একটা মানে বিক্রিয়ক বা যাই হোক না কেন উৎপাদ, তার সহগের যে অনুপাত বাকিগুলার সহগের অনুপাত গুলা কি ভাইয়া সমান, এটাই বলছে যে সহগের অনুপাত গুলা সমান, তাইলেই হয়ে যাবে। এই প্রশ্নটা আমরা দেখবা। দেখো 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়? কারণ কথা হচ্ছে আমার ক্যালসিয়াম, মনে রাখবা যে তোমার হচ্ছে যে গিয়ে কোন একটা কার্বনেটকে যখন আমরা উত্তপ্ত করব তখন সেখান থেকে একটা অক্সাইড উৎপন্ন হয়, যেহেতু এখানে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন সম্পর্কটা কার মধ্যে? ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে আমার কার মধ্যে সম্পর্ক ভাই? কার্বন ডাই অক্সাইডের মধ্যে সম্পর্ক। তাহলে আমি এটাই নিব। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার ধরি, এটাকে ধরলাম 2 নাম্বার, তাহলে 1 নাম্বারের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ ইজ ইকুয়ালস টু 2 নাম্বারের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ। তার সহগ কত? তার সহগ কত? একই। তার সহগ কত হয়? 1 না? তার সহগ কত? 1। দুজনের সহগ কত? 1। 1 লিখা যে কথা, না লিখা তো একই কথা, ঠিক আছে, একই কথা। এখন দেখো, এখন তুমি কি করবা? তুমি জানতে পারছো যে N1 আর N2 হচ্ছে কি ভাইয়া সমান। তো এখানে তার দেয়া আছে ভর, তার দেয়া আছে লিটার, কিসে? এসটিপিতে। N1 এর ভর দেয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের, আর কার্বন ডাই অক্সাইডের দেয়া আছে আয়তন। তো আমরা কি করব? আমরা হচ্ছে যেহেতু এখানে ভর দেয়া আছে, আমরা এখানে ভরের সম্পর্ক নিব। তাহলে W/M ইজ ইকুয়ালস টু, যেহেতু এখানে আয়তন চাইছে আমরা এখানে আয়তনের সম্পর্ক নিব, অর্থাৎ VSTP ডিভাইডেড বাই 22.4। ভাইয়া এসটিপি কেন নিলেন? আমাকে তো এখানে এসটিপি বলেই দিছে। তো এখান থেকে আমি আয়তনটা বের করব। তুমি বের করে দেখবা আয়তনটা হবে 2.24 লিটার। বের করে দেখো ভাইয়া, এইসব কথাবার্তা পরে, আগে এটা দেখো। 2.24 লিটার।
বুঝা গেছে? তোমরা নিজেদের আলাপ বাদ দিয়ে এটা দেখো, এটা বুঝছো কিনা। জাস্ট আমরা কি করব, আমরা দুইটা মোলের তুলনা করব, এরকম দুইটা মোলের তুলনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমরা দুইটা মোলের তুলনা করব। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা মূলত এখানে ইয়ে করব, কি বলে, যেটা প্রয়োজন এরকম একটা সম্পর্ক দাঁড় করাবো, শেষ। ঠিক আছে, ইজি না? বলো তো। আচ্ছা এটা বলো, এই যে, আচ্ছা এটা ভুল করছো কি তোমরা? আচ্ছা বলো তো, 10 গ্রাম অক্সিজেন না দিয়ে তোমরা বলো 9 গ্রাম। আচ্ছা এটাকে করো, পরমাণুর সংখ্যা বের করো, নট অণু। পরমাণুর সংখ্যা বের করো, নট অণু। ভাইয়া তোমরা প্লিজ রেজাল্টের আলাপ পরে করো, আমি বলে দিব কার কোথায় আসবে, সমস্যা নেই, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলে দিব। আল্লাহর দয়া লাগে আগে তুমি এটা করো। তোমরা অণুর সংখ্যা বের না করে পরমাণুর সংখ্যা বের করবা। ভাই কি হবে, ওই যে আগের সম্পর্ক, W/M = N/NA। ঠিক আছে, তুমি এখান থেকে N এর মানটা বের করবা না, N এর একটা মান বের করবে, N এর একটা মান বের করবা। কিন্তু ভাইয়া এই N এর যে মানটা বের হবে সেটা হচ্ছে অক্সিজেনের অণুর সংখ্যা। N এর যে মানটা বের হবে সেটা হচ্ছে অক্সিজেনের অণুর সংখ্যা, তাই না? তো এটা যেটা বের করবো এটা হচ্ছে অণুর সংখ্যা। কিন্তু ভাইয়া পরীক্ষা যদি পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করে তখন কি করব? তখন হচ্ছে যেহেতু অক্সিজেন বলছে, অক্সিজেন একটা অণু এরকম ভাবে থাকে, এটা হচ্ছে একটা অক্সিজেন অণু, অর্থাৎ এরকম ভাবে থাকে তারা, এই হচ্ছে একটা অক্সিজেন অণু। তাহলে একটা অক্সিজেন অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু থাকে। একটা অক্সিজেন অণুতে 2টি পরমাণু থাকে, 2টি পরমাণু থাকে। তাহলে এই যে n সংখ্যক অণু পাইলাম, তাহলে পরমাণু পড়লে কি করতে হবে? তাহলে যদি পরমাণু সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে n সংখ্যক অণুর সাথে আমরা 2 গুণ করব, দ্যাটস ইট। তাহলে আমরা পরমাণু পেয়ে যাব। 2টা পরমাণু, 2টা অক্সিজেন পরমাণু মিলে কি করে? একটা অক্সিজেন অণু তৈরি করে। অর্থাৎ আমরা এখানে যেটা পাবো সেটা পাবো অণুর সংখ্যা। কিন্তু ভাইয়া অণুর ভিতরে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু, সুতরাং 2 দিয়ে গুণ করব, শেষ। হ্যাঁ আচ্ছা, এইবার আসো, তোমার আসল কোশ্চেনটা আমি বলি। তোমাকে আমি এখানে বলছিলাম যে পরমাণুর সংখ্যা, একটা প্রশ্ন দিয়েছিলাম পরমাণুর সংখ্যা, ইয়েস, তখন ছিল কার্বন ডাই অক্সাইড। এখানে যে প্রশ্নটা করাইছিলাম সেখানে ছিল কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডে একটা অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু থাকে। 2টা না 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা পরমাণু থাকবে। তো 3 দিয়ে গুণ করবা, যতগুলা পরমাণু থাকবে তত দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আরো পরে আমরা বিস্তারিত দেখবো, সমস্যা নেই। ওকে, এখন আসো, অনেক ইয়েটিয়ে পড়াইছি, এখন দেখো এটা বাই করো। কৌষ্টিক সোডা দ্রবণে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এটাকে আমরা কৌষ্টিক সোডা বলি। বলছে মোলারিটি কত? মোলারিটির বেসিকটাকে আমরা শিখবো, চলো। ইজি প্রশ্ন ভাইয়া, ঘনমাত্রা বা মোলারিটি। মানে যেহেতু এটা সলভ ক্লাস সেহেতু একটু এলোমেলো লাগতে পারে, যেহেতু এটা একটা সলভ ক্লাস সেহেতু একটু অন্য এলোমেলো লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি, হয়ে যাবে, সমস্যা নেই। দেখো ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঘনমাত্রা আসলে মোলারিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, মোলারিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি ভাইয়া। এস হচ্ছে কি? প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। এখন এই এন সমান সমান আমরা আবার কি জানি ভাইয়া? এন সমান সমান আমরা কি জানি? এই দেখো W/M, এম সমান সমান আমরা জানি W/M, অর্থাৎ উপস্থিত ভর, প্রেজেন্ট যে ভরটা আছে বা যে মাসটা আছে, ডিভাইডেড বাই হচ্ছে কি মলিকিউলার মাস বা অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে এখানে আমি কি N/V দিয়ে আমরা যদি এখানে বসাই W/M,
নিচে বসবে ভি, এখানে ভিটা হবে কি ভাইয়া লিটারে, ভিটা হবে কি ভাইয়া লিটারে, দ্যাটস ইট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার কি বের করবো আমরা, এখন আমি কিছু বলে দিই, এটা না বললেও হয়তো। মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে যার ঘনমাত্রা 1 মোলার, যে সকল দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা বলি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, যাদের ঘনমাত্রা হচ্ছে 0.5 তারা হচ্ছে সেমি মোলার। ডেসি মোলার দ্রবণ, ডেসি মানে 10/1 মানে 0.1 মোলার। সেন্টিমোলার, সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার। মিলিমোলার মানে 0.001 মোলার, এদেরকে বলা হয় মিলিমোলার দ্রবণ। এটা এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এবং মনে রাখবা ল্যাবরেটরিতে কিন্তু এই ডেসিমোলার ইউজ করা হয়ে থাকে, ল্যাবরেটরিতে, ল্যাবে বা গবেষণায় এই ডেসিমোলারটা ইউজ হয়, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, এই সূত্র ক্লিয়ার কিনা এবং এটাও ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে, আসো, কই গেল? কস্টিক সোডা প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটি কত? ইজি প্রশ্ন। 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ডাব্লিউ এর মান 5 গ্রাম। ওকে, তারপরে এম এর মান, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কত? 40। আর চাইছি কি মোলারিটি, আমরা জানি কি কত? প্রতি লিটারে 1 দেয়া আছে, দ্যাটস মিন এস ইজ ইকুয়ালস আমরা জানি ডাব্লিউ ডিভাইড বাই এম ভি, অর্থাৎ 5 ডিভাইড বাই 40 ইন্টু 1, প্যারা নেই। তাহলে আমরা কত হবে? 1/8, 1 ডিভাইড বাই 8 মানে 0. এই যে এটা হবে উত্তর, তাই না? এই ক্যালকুলেশন পারা উচিত, না পারলে কিছুদিন পরে আমাদের একটা ক্যালকুলেশন সিরিজ আসবে, সেটা দেখতে পারবা, ঠিক আছে? সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন কৃষিগুচ্ছ দেয়, অনেক দেয়, প্রচুর দেয়। ক্লিয়ার এটা? আর এখানে হচ্ছে এগ্রি ক্লাস্টারে যেগুলো আছে না সেগুলো করাচ্ছি, বুঝছো? আমরা হচ্ছে মানে বেসিক সহ পড়াচ্ছি না, বেসিকটা আসলে পেড গ্রুপে হবে, তো এখানে আমরা একটা আইডিয়া দিচ্ছি আর একটু বেসিকটাও ক্লিয়ার করার চেষ্টা করতেছি। নেক্সট প্রশ্ন আসো, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? বলছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হইতেছে গিয়ে তোমার যারা যাদের মানে যাদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় পরিবেশে, যাদের হচ্ছে মুক্ত অবস্থায় পাওয়া যাবে, যাদের ঘনমাত্রা পরিবর্তন হবে না, তারা হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন চিনবো কেমনে? মনে রাখবা HCl ব্যতীত যে যৌগে সি আছে, কার্বন না কিন্তু সি আছে, সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেই হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ এখানে কোনটার মধ্যে সি আছে? এই যে এটার মধ্যে সি আছে, এটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? মেইন কথা হচ্ছে HCl ব্যতীত যে যৌগে, যে কম্পাউন্ডে সি আছে, সি অ্যালফাবেটটা আছে বা সি লেটারটা আছে, সেই হবে হচ্ছে কি ভাই আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটি বিজারক? যে ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে বিজারক, সোজা কথা। যে ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে বিজারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম 2+ ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়, সে আসলে বিজারক না, ঠিক আছে? এই যে সে MnSO4 সে ম্যাঙ্গানিজে পরিণত হয়ে যায়, নরমাল ম্যাঙ্গানিজ হয়ে যায়, ঠিক আছে? এই কপার সালফেট একটা ইলেকট্রন গ্রহণ করে, কপার প্লাস হইতে পারে আবার কপারও হইতে পারে, বাট এই সোডিয়াম থায়োসালফেট সে ইলেকট্রন ত্যাগ করে। এইটা আমরা যখন পেইড ব্যাচে পড়াবো একটু সময় নিয়ে পড়াইতে পারবো তো, বা যখন তোমাদেরকে বেসিক ক্লাস দিব, বেসিক ক্লাস অবশ্যই আসবে, ঠিক আছে? বেসিক ক্লাস অবশ্যই আসবে, তখন আমরা এটা সলভ করাবো।
এখন এটাও ইন সাম কেস বিজারক হিসেবে কাজ করতে পারে, বাট না, দুইটা যদি প্রশ্নের উত্তর থাকে এটা হবে উত্তর। তো এখানে একটা ভুল আছে, সোডিয়াম থায়োসালফেট হবে, তো একটু ভুল আছে, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, যদি কোনোদিন বেসিক ফি ক্লাস আছে আমি জারণ বিজারণটা খুব ভালোভাবে ব্যাখ্যা করব। এখন আপাতত মনে রেখো, যেটা ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে জারক, আর যেটা ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে বিজারক, ঠিক আছে। এখানে আসো, ওকে, দ্যাটস আ নাইস কোয়েশ্চেন। পেইড ক্লাসে ভর্তি হওয়ার জন্য অবশ্যই পেজে মেসেজ দিবে, পেজে মেসেজ দিলে ভর্তি হওয়া যাবে ভাইয়া, ঠিক আছে। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারক, এটা সবার মুখস্থ, ফেনাস্থলিন। এই নির্দেশকের চার্ট যার মুখস্থ নাই, এই নির্দেশকের চার্ট যার মুখস্থ নাই তার জীবন তেজপাতা হয়ে যাবে, ঠিক আছে। এই নির্দেশকের চার্ট যার মুখস্থ নাই তার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এখানে দেখো 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণভাবে জারিত করতে এই জারণ বিজারণের অঙ্ক যখন আসবে তখন আমরা কি করবো ভাইয়া? মজার প্রশ্ন। জারণ বিজারণের অঙ্ক যখন আসবে, 2 মিনিট থাকো, দেখো জারণ বিজারণ কত সহজে অঙ্কগুলো আমরা করতে পারি। দেখাই, আসো দেখো, যদি জারণ বিজারণের অঙ্ক থাকে মনে রাখবা, ফার্স্ট আমরা যে কাজটা করবো, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব ভাইয়া। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব ভাইয়া? জারক যতগুলা ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার তুল্য সংখ্যা, বিজারক যতগুলা ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার তুল্য সংখ্যা। তো পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমি বলে দিই আপাতত, এখন তো এত সময় নাই, আমি বলে দিই। তুল্য সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। তারপরে ফেরাস সালফেট তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত? 1। তখন আমরা কি করবো ভাইয়া? এখন দেখো তোমাদের সিস্টেমটা বলে দেই, আমি অঙ্কটা সলভ করাবো না, তোমরা নিজেরা সলভ করবা, বাট খুব ইজিলি সলভ করতে পারবা। কেমনে ভাইয়া? ফেরাস সালফেট FeSO4, দেখা যাচ্ছে এই কালারটা? হ্যাঁ দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে। পটাশিয়াম ডাইক্রোমেট কি করবো? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দিব। তাহলে ভাই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত ভাইয়া? 6। এই যে 6 যাবে। এই সহগ অনুপাত সংখ্যার কথা মনে আছে? তেজপাতা তো আরো হবে, খালি তো শুরু। এই হলো 6 ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে তুল্য সংখ্যা শিখেছি, সহগ অনুপাত সূত্র শিখেছি না? এটা ধরো 1, এটা ধরো 2, তাহলে দেখো N1 ডিভাইডেড বাই তার সহগ মানে 6 ইজ ইকুয়ালস টু N2 ডিভাইডেড বাই তার সহগ মানে 1। তাহলে দেখো তো N1 ইজ ইকুয়ালস টু 6N2, খুব সহজে বের করতে পারবা। তুল্য সংখ্যা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্য সংখ্যা জিনিস হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। এখন কি এখান থেকে আমরা বের করতে পারবো না ভাইয়া? বলো তো, এখান থেকে আমরা বের করতে পারবো না? ওই যে আগের মতোই N1 মানে ফেরাস সালফেটের ক্ষেত্রে কি দেয়া আছে? ভর, ভরের সম্পর্ক নিব, অর্থাৎ 10 মানে আমি তোমাদেরকে শিখাই দিই জিনিসটা, W বাই হচ্ছে M ইজ ইকুয়ালস টু, এখানেও পরিমাণ চাইছে, এটা দুটা যেহেতু N1 তাহলে N1 হবে W1 ডিভাইড বাই WM2। এখন দেখো আমরা এখানে সব কিছু জানি, W1 দেয়া আছে কত? 10 গ্রাম। ফেরাস সালফেটের ভর কত? 152, ঠিক আছে, খুব সম্ভবত 152। এই কম্পারেবল না, ইকুইভ্যালেন্ট নাম্বার 152। পটাশিয়াম ডাইক্রোমেটের আমার বের করতে হবে, আর এটা হচ্ছে 294, ঠিক আছে, বুঝতে পারছো? এই হলো টেকনিক, আর কিছুই না। তাহলে আমি বলছিলাম না যে এই নিয়মটা যদি তুমি পারো, এইটা যদি তুমি পারো, এই যে এইটা, তাহলেই তোমার 60% চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তা আমরা কি করছি? আমরা কিছুই করি নাই। আমরা কি করছি? জারণ বিজারণ অঙ্ক হলে, আমি সবসময় বলছি জারণ বিজারণ অঙ্ক হলে কি আমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করবো, দুজনের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব। তো এখানে মানগুলো বসাও, বসালে এই যে একটা মান বের হবে খুব সম্ভবত। আমি এখন আর অঙ্ক বের করব না। সিস্টেমটা বুঝছো কিনা ভাই সবাই কমেন্ট করো, আবার বুঝাই দিব না। এই দেখো আমরা কি করছি, দেখো 6 আমরা কি করছি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছি, তাই না? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছি। তুমি যদি আমার এই জায়গাটা, আমার সহগানুপাতের জায়গাটাকে দেখে থাকো তাহলেই হবে, আমার সহগানুপাত জায়গাটা দেখলে তাহলেই হবে। কি করবো? এটা যদি আমি 1 নাম্বার মৌল ধরি, এটা 2 নাম্বার মৌল ধরলাম, তাহলে N1 ডিভাইড বাই 6 মানে মোল সংখ্যা
ডিভাইড বাই তার সহগ ইজ ইকুয়ালস টু মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ, এটাকে বলা হয় সহগানুপাত সূত্র। এটা সহগ তো 1, তাহলে 1 বসাইলাম। তাহলে n1 কোনাগুনি গুণ করি 6n2, n1 w1 ডিভাইড বাই m1, এই যে মোল সংখ্যাকে আমরা যখন ভর দিয়ে বের করতে চাই তখন সেটা 6 ইন্টু w2 ডিভাইড বাই m2, তাই না? এখান থেকে w2 এর মানটা বের করবা। w2 মানে কি ভাইয়া? এই যে পটাশিয়াম ডাইক্রোমেটার উপস্থিত ভর। শেষ, ইজি পিজি। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? সহগানুপাত মানে কিছু না, এটা আমার নিজের বানানো সূত্র, এই যে সহগানুপাত নাম দিছি আর কি, ঠিক আছে? এটা তোমার পরীক্ষা আসবে না সহগানুপাত কাকে বলে, তুমি লিখে রাখো সহগানুপাত সূত্র। শেষ, বুঝছো? এবার বুঝছো? তোমরা যারা আমার এই পার্টটুকু দেখছো, এই পার্টটুকু যারা দেখছো তাদের তো আসলে আমার মনে হয় না এখান থেকে আর কোনো প্রবলেম থাকার কথা ছিল। ওকে, বুঝছি আমরা সবাই? কমেন্ট করতে হবে তো। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগতেছে একটু বলো তো, সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগতেছে। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করবো আমি একটু দেখাই দিই। বলো না ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, আমি একটু দেখাই দিই এটা কিভাবে করবা। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায়। দেখো 10 ছিল, তাই না? 10 তো ছিল, নিচে ছিল 152 ফেরাস সালফেটের ভর ইজ ইকুয়ালস টু 6 w1 বের করা লাগতো ডিভাইড বাই 294, তাই না? মানে পটাশিয়াম ডাইক্রোমেটের ভর 294 কে 6 দ্বারা ভাগ করো, 4 6 24, 4 6 24 ডিভাইড বাই হচ্ছে 5 6 নং 54 কাটা যাবে। শেষ, 6 নং 54। তাহলে এটা কাটলে কত পাবো আমরা? 49 পাবো। ভালো কথা, আমরা এটা বের করবো। 10 ইন্টু 49 ডিভাইড বাই 152 ইজ ইকুয়ালস টু w1। এই অঙ্ক যদি ক্যালকুলেটর লাগে আর কিছু বলার নাই, 10 দিয়ে ভাগ করো, 15.2 থাকবে। 15.2 15 ধরে নাও, 49 কে ভাগ করো, তাহলে কত থাকে? 3 পয়েন্ট সামথিং। আমি বলছি ভাইয়া এখানে তো 3 পয়েন্ট সামথিং একটাই আছে, এই যে 3 পয়েন্ট সামথিং একটাই আছে, বুঝছো? 3 পয়েন্ট সামথিং একটাই আছে। তো এটাকে যদি তুমি কঠিন ক্যালকুলেশন বলো, সহজ তুমি কোনটাকে বলবা? আমাকে এটা বোঝাও, তুমি সহজ কোনটাকে বলবা? এটাকে যদি তুমি কঠিন ক্যালকুলেশন বলো, তাই না? আরে বাবারে, এটা কি এসে তুহিন, এত বড় স্টেটমেন্ট, কেমিস্ট্রি বস, আল্লাহ। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা করানো হয় নাই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম অক্সালেট তুমি কোনটা ব্যবহার করবে? দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম অক্সালেট উভয়ই স্ট্রং, উভয়ই স্ট্রং। এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা একটা স্ট্রং বেস। এটা একটা স্ট্রং অ্যাসিড, এটা একটা স্ট্রং বেস। তো দুইটা যখন স্ট্রং হয় তখন যে কোনো ইন্ডিকেটর বা নো ইন্ডিকেটর, এটাই আর কি, নো ইন্ডিকেটর। শেষ, বুঝতে পারছো? দুইটাই যখন স্ট্রং হবে তখন হচ্ছে আমাদের এটা ইউজ করা লাগবে। ওকে, এটা পড়ানো হয়েছে। আচ্ছা, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? মজার প্রশ্ন। দেখো, আমরা ঘনমাত্রা বের করি S ইজ ইকুয়ালস টু W ডিভাইড বাই MV। আচ্ছা বলো তো, 1 লিটার পানিতে কত গ্রাম পানি থাকে? কেউ কি বলতে পারবা? এটা তো মুখস্থ বলতেছো তোমরা, আগে আমার প্রমাণটা দেখো। 1 লিটার পানিতে কত গ্রাম পানি থাকে বলো তো? 1 লিটার পানিতে কত গ্রাম পানি থাকে? সি উত্তর না দিয়ে যেটা জিজ্ঞেস করছি এটা বলে 1000 গ্রাম। তা আমরা এখানে উত্তর বসাই, 1000 গ্রাম ডিভাইডেড বাই 18, আর 1 লিটার পানি মানে 1। এটাতে কাটাকাটি করা উত্তর বেরোবে 55.56। তো হবে এটা, বুঝতে পারছো? এটা মুখস্থ রাখো, বাট বোঝাটাও জরুরি। মুখস্থ হলে সমস্যা নেই, বোঝাটাও জরুরি, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ml এর ml দ্রবণে কত গ্রাম, কঠিন প্রশ্ন,
ml দ্রবণে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে কত গ্রাম সোডিয়াম আছে? ml লাগবে না, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? সুন্দর প্রশ্ন। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন কথা হচ্ছে ভাইয়া 5% বলতে বোঝায় 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কারণ প্রশ্নটা আসলে কি বুঝে যায় সেটা আমি বুঝি নাই, মানে ভুল লিখছে। ml দ্রবণে কত ml দ্রবণ এটা বলে নাই, তা আমরা ধরে নিলাম 100 ml দ্রবণ। 100 ml টা বেশি হয়ে যেতেছে, আচ্ছা ব্যাপার না। তো 100 গ্রামে 5 গ্রাম থাকে, বুঝতে পারছো? এটা আসলে কোয়েশ্চেনটা ক্লিয়ার না, কোয়েশ্চেনে ভুল আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটা ইগনোর করি। ওকে, রক্তের গ্লুকোজের এটা যদি হয় তার পরিমাণ, তাহলে ppm কত হবে? তাহলে ppm মানে হচ্ছে 10⁻³ ইন্টু m ইন্টু s, এ ভর গুণ ঘনমাত্রা, ঠিক আছে? এটা হলো ppm এর কাহিনী। ওকে, আমরা তাহলে এখানে ম্যাথটা করব। হ্যাঁ, এটা তো আগে, হ্যাঁ। তো ppm 10⁻³ m ইন্টু s, 10⁻³ দিলাম। তারপরে দেখো, আচ্ছা এখানে ভালোভাবে দেয়া নাই, এখানে 10⁻³ ধরে নাও। m এর মানটা হচ্ছে 180, গ্লুকোজের ভর 180 আমরা জানি। 2 ইন্টু 10⁻³, 10⁻³ এটা যাবে কাটা, উত্তর হবে 360, উত্তর হবে 360। ক্লাস এত বেলা কিছু শোনা যায় না ভাইয়া। আচ্ছা আমি আবার বলে দিই, ppm বের করার যে সূত্রটা সেটা হচ্ছে ভাইয়া 10⁻³ ইন্টু m মানে ভর ইন্টু হচ্ছে ভাইয়া মোলারিটি। তো এখানে একটু তুলতে ভুল হয়েছে, 2 ইন্টু 10⁻³ মোলার হলে ppm এককে মান কত হবে। সো আমরা খালি সূত্রটা বসাবো, এই হলো তার ভর আর এই হলো 2 ইন্টু 10⁻³। তো 10⁻³ কাটাকাটি যাবে, 180 আর 2 গুণ করে 360 হবে, এই আর কি। কেউই কিছু শুনতেছে না, হয়তো তুমি শুনতেছো না, দ্যাটস মিন এটা না যে সবাই কেউই শুনতেছে না, তাই না? ওকে 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 ওকে, আমার নেট তো একটুখানি জন্য প্রবলেম ছিল ভাইয়া। আচ্ছা, অম্লীয় মাধ্যমে জারণ বিজারণে পারম্যাঙ্গানেট আয়নে কতটি ইলেকট্রন গ্রহণ করে? দেখো এই হলো পারম্যাঙ্গানেট, এই হলো পারম্যাঙ্গানেট। এই পারম্যাঙ্গানেটটা অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হয়। এখানে তার জারণ সংখ্যা কত দেখো তো, এখানে হলো -8, এই পটাশিয়াম হলো +1, তাহলে ম্যাঙ্গানিজ কত হইতে হবে? +7 হইতে হবে, তাই না? এখানে হচ্ছে +7, এখানে হচ্ছে +2, অর্থাৎ +7 থেকে +2 হইতে গেলে কতটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে ভাইয়া? 5টা ইলেকট্রন। তাহলে উত্তর হবে 5। বুঝা গেছে? উত্তর হবে 5। ওকে, আমি বলছি এখানে অ্যামোনিয়া কি আকারে কাজ করে? ভালো প্রশ্ন। জারণ বিজারণের কনসেপ্টটা কি এখন পড়াবো? দেখো এইখানে তোমাকে সহজ পদ্ধতি শিখাই দেই। এই যে কপার অক্সাইড, কপার ছিল +2 আর অক্সিজেন ছিল 2-, তাই না? কপার ছিল +2, অক্সিজেন ছিল 2-। কপার +2 থেকে কি হয়েছে? কপারে পরিণত হয়েছে। +2 থেকে কপারে পরিণত হয়েছে। কপার 2+, কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। তার মানে কি ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? অবশ্যই গ্রহণ করছে, অবশ্যই গ্রহণ করছে। আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক। তাহলে এইটা যদি জারক হয় তাহলে এটা কি হবে? বিজারক। এটা যদি জারক হয় তাহলে এটা হবে বিজারক, অর্থাৎ রিডিউসিং এজেন্ট। কি এজেন্ট ভাইয়া? রিডিউসিং এজেন্ট। বুঝতে পারছি আমরা সবাই?
বুঝছি কি আমরা? যে ইলেকট্রন গ্রহণ করতেছে সে হবে জারক, যে ইলেকট্রন ত্যাগ করতেছে সে হবে বিজারক। দ্যাটস ইট। বুঝা গেছে? আবার বুঝাইতে হবে নাকি বুঝছি বলো তো? আর একটু বুঝাই। দেখো, যে অ্যামোনিয়া, এখানে 3টা হাইড্রোজেন প্লাস আছে আর নাইট্রোজেন আছে মাইনাস, 3 মাইনাস 3 মাইনাস এখানে ছিল, আর এখানে তো একটা নাইট্রোজেন মৌল হিসাবে আছে, নাইট্রোজেন নরমালি আছে, আলাদা অবস্থায় আছে, তো এটা তো শূন্য। তাহলে -3 ছিল আগে, এখন হচ্ছে শূন্য। দ্যাটস মিন সেই ইলেকট্রন কি করছে ভাইয়া? সেই ইলেকট্রন ত্যাগ করছে। তো ইলেকট্রন যারা ত্যাগ করে তাদেরকে আমরা বলি বিজারক, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি ভাই? বিজারক। সো এখানে বিজারক হিসেবে কাজ করতেছে। বুঝা গেছে কি? না বুঝলে বলো ভাই, আবার বুঝাই দিব, সমস্যা নেই। না বুঝলে অবশ্যই বলতে হবে ভাই, বুঝাই দিব। আর বুঝলে তো বলতে হবে যে ভাই বুঝছি। আচ্ছা, এই যে এটা বলতে হবে তো। আচ্ছা দেখো, এখানে নাইট্রোজেন ছিল অ্যামোনিয়া আকারে, তাই না? নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনে পরিণত হয়েছে। তো এখানে নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তো দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া? 2.5 না, আসলে 3। হাইড্রোজেনের 3, আর তার হচ্ছে 2.1। যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে হবে মাইনাস, আর 3টা হাইড্রোজেন তারা হবে প্লাস, 3 প্লাস। তো এই অ্যামোনিয়া থেকে তৈরি হয়েছে কি? নাইট্রোজেন। অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়েছে? নাইট্রোজেন তৈরি হয়েছে। তো এখানে অ্যামোনিয়া 3টা গ্রহণ করছে বিদায় সে অ্যামোনিয়া আকারে, নাইট্রোজেন অ্যানায়ন আকারে আছে। সে কি করছে? 3টা ইলেকট্রন ত্যাগ করে দিছে। 3টা ইলেকট্রন ত্যাগ করলে সে নাইট্রোজেনে পরিণত হয়েছে। এখানে তো কোনো চার্জ নাই, মানে 0। তাহলে মাইনাস থেকে যখন সে প্লাস 0তে আসছে, দ্যাটস মিন কি? সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারক। ঠিক আছে? সেখানে ইংলিশে বলা আছে রিডিউসিং এজেন্ট। শেষ, তাই না ভাই? এই ক্লাসগুলো তো আসলে রুটিন আকারে না, এগুলো তোমাদের আসলে বেসিক গুলাকে একটু ঝালাই করার জন্য আমরা ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি। তো আমাদের পেইড ব্যাচে আসলে রুটিন ওয়াইজ ক্লাস হবে। আসো, এটাও দেখলাম। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেখানে আমাদের সি নাই? এই যে সি নাই, এটা। এই প্রশ্ন আগের প্রশ্নটাই, তাই না? নেক্সট প্রশ্ন। 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক আছে। পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? এখন দেখো, 1 লিটারে যত মাইক্রোগ্রাম কি থাকে ভাইয়া? দ্রব থাকে, তাকে আমরা বলি তত পিপিএম। সরি, পিপিএম না, পিপিবি। 1 লিটারে যত মাইক্রোগ্রাম থাকে, তাহলে এখানে 50 মাইক্রোগ্রাম আছে, তাহলে কত পিপিবি? 50 পিপিবি। ওই যে 1 লিটারে যত মিলিগ্রাম সেটা ছিল পিপিএম। 1 লিটারে যত মিলিগ্রাম ছিল পিপিএম, আর 1 লিটারে যত মাইক্রোগ্রাম সেটা হবে পিপিবি। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, আচ্ছা। 250 ml কতটুকু হলে নর্মাল দ্রবণ হয়? দেখো, সোডিয়াম কার্বনেট, ভুল করছে। আচ্ছা, সোডিয়াম কার্বনেট কত নর্মাল দ্রবণ হবে? নর্মাল দ্রবণ মাথায় রাখবা, কিন্তু নর্মাল আর ইয়ে কিন্তু সেম না। নর্মাল হচ্ছে N is equals to E into S। E into S। তো আমরা একটা কাজ করি, আগে S টা বের করি, তারপর E দিয়ে গুণ করে দেবো, তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে গুণ করে দিই, তাহলে তো হলো। তাহলে তো আমরা নর্মালিটি পেয়ে যাব। তাহলে নর্মাল দ্রবণ মানে কি? নর্মালিটি হলো 1। নর্মালিটি হলো কি? 1। নর্মালিটি হলো 1। ওকে, তো নর্মালিটি যদি 1 হয়, তাহলে মনে রাখবা সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে কি ভাইয়া? 2। তাহলে 2 ইন্টু S, 2S আমাদের নির্ণয় করা লাগবে। 2S আমাদের নির্ণয় করা লাগবে। তা আমরা বলতে পারি, এখান থেকে আগে S টা বের করো,
নর্মাল নর্মাল ইজি, পারবা কিনা এটা বলো, না পারলে আমি করে দিচ্ছি, আগে বলো এটা পারবা কিনা। যদি পারো ইটস ওকে, যদি না পারো তাহলে আমাকে করে দেওয়া লাগবে। তেরো দশমিক 2৫ পারবা কিনা আগে বলো। সিটা আমি বুঝছি, তুমি পারবা কিনা। এটা কেমনে বের করবা দেখো, আমরা জানি n ইজ ইকুয়ালস টু ই ইন্টু এস, এস সমান সমান কি ছিল ডাব্লিউ বাই এম ভি এস, এম ভি তাই না, এম ভি ছিল। তাহলে 1 2 এস এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ মান কত, ডাব্লিউ মান হচ্ছে, ডাব্লিউ এর মানটা আমার বের করা লাগবে, ডাব্লিউ এর মানটা আমার বের করা লাগবে কতটুকু, কি পরিমাণ, ডাব্লিউ এর মানটা আমার বের করা লাগবে। ডাব্লিউ এম এর মান 106 ইন্টু ভি এর মান হচ্ছে 250 ml বা 0.25, তাহলে ডাব্লিউ এর মানটা বের করা লাগবে। তাহলে কত হবে 106 ইন্টু 0.25 ডিভাইড বাই 2, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 53 ইন্টু 1/4। কেমনে 1/4, এই 0.25 এর মান কিন্তু 1/4। তাহলে ভাগ করো 53কে 4 দিয়ে, কত হবে দেখো 1 4 13, তাহলে 13.3 4 12, 12 হাতের আছে 1.25, 13.25 হবে উত্তর। 18 নম্বরের কনসেপ্ট, 18 নম্বর কনসেপ্ট এটা হচ্ছে ভাইয়া নরমালিটি। নরমালিটি হচ্ছে তুল্য সংখ্যা ইনটু মোলারিটি। নরমালিটি হচ্ছে তুল্য সংখ্যা ইনটু মোলারিটি। তাহলে মোলারিটি সমান সমান আমরা জানি S ইজ ইকুয়াল টু W বাই MV। W এর মানটা আমার লাগবে, সবকিছু বসাইলাম, কাটাকাটি করলাম, উত্তর পাইলাম 13.25, শেষ। উত্তর পাইলাম 13.25। এটা লাস্ট কোয়েশ্চেন। বলছে যে 100 ppm হইলে যদি আর্সেনিকের ঘনমাত্রা 100 ppm হয়, মানে 1 লিটারে পাওয়া যাবে 10 মিলিগ্রাম। তাহলে বলছে 10 লিটারে কত মিলিগ্রাম পাওয়া যাবে, 100 মিলিগ্রাম, তাই না? সহজ প্রশ্ন। আমরা জানি 1 ppm সমান সমান হচ্ছে 1 লিটারে কত মিলিগ্রাম থাকবে। বলছে ঘনমাত্রা 10 ppm, অর্থাৎ 10 মিলিগ্রাম থাকবে 1 লিটারে। বলছে 10 লিটারে কত মিলিগ্রাম থাকবে, তাহলে 100 মিলিগ্রাম। সহজ প্রশ্ন। 5% সোডিয়াম আর্সেন মোলার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তা মনে রাখবা মোলার ঘনমাত্রা পার্সেন্টেজ হলে S ইজ ইকুয়ালস টু, যদি x পার্সেন্টেজ হয় ধর এটা x%, তাহলে 10x ডিভাইডেড বাই হচ্ছে কি ভাইয়া m, অর্থাৎ 10 ইন্টু x এর মান হচ্ছে 5 ডিভাইড বাই হচ্ছে m, মানে তার ভর। সোডিয়াম আর্সেনের ভর কত ভাই 40, তাহলে কাটাকাটি করো 1.25 হবে উত্তর। 1.25 হবে উত্তর। ভাইয়া এখন পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর বুঝি না এমন কি আছে? এটা কিন্তু আমাদের শেষ কোশ্চেন ছিল। বলো তো। বলো তো ভাইয়া, যতটুকু ভাইয়া তাড়াতাড়ি শেষ। হ্যাঁ, যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করা যায় ততটুকুই কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল। ঠিক আছে, গত এগ্রি গুচ্ছ যে পরিমাণ আসছে, তো আমি বলবো সবাই ভর্তি হয়ে যাও। এগ্রি গুচ্ছ 2.1 করছে, আর ফ্রি ক্লাস তো আসবে অবশ্যই। তাহলে তোমরা এরকম আরো কনসেপচুয়াল ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লাসটা মোটামুটি ভালো লাগছে তোমাদের। অনেক গরম, সবাই বেশি বেশি পানি খাবা, সবসময় ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করো যতটুকু পারো আর কি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।